ডলারের হিসেবের যে ঘাটতি সেটা এখন বলা হচ্ছে $925 কোটি। গত বছর একই সময় এটা ছিল $293 বিলিয়ন মতন, 2.93, অর্থাৎ $293 কোটি মতো। এই যে পরিস্থিতিটা, সেখানে এই এক বছরের মধ্যে আসলে কি এমন ঘটে গেল যে এত বড় ঘাটতি ঘটেছে, এবং রিজার্ভের কথা আমরা খানিকক্ষণ আগে বলছিলাম, সেখানেও এতটা কমার প্রবণতা দেখা যাচ্ছে? আপনি ডলারের ঘাটতির প্রশ্নটা আসবে তো আসলে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে। ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রাকচারের দিকে দেখলে দেখবেন যে গত 2-3 বছর যাবতই আমাদের কিন্তু হিউজ পরিমাণ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট চলছে। এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে এটা যে শুধুমাত্র ইম্পোর্টেড পেমেন্ট বেড়ে গেছে, ওভার এক্সপোর্ট আর নেই, শুধু তাই না, অ্যাট দ্য সেম টাইম আমাদের রেমিটেন্স কমে গিয়েছে। এবং সবচেয়ে বড় যেটা নিয়ে অর্থনীতিবিদরা সবাই কোশ্চেন তুলছিলেন, যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আসলে বাংলাদেশ তেমন কোনো ঘাটতি আগে ফেস করে নেই, ইদানিংকালে খুব বেশি ঘাটতি দেখা যাচ্ছে। এর পিছনে একটা অন্যতম কারণ সবাই খুঁজে দেখছে যে আমাদের অনেক এক্সপোর্ট আর্নিং দেশে আসছে না, এটা রয়ে যাচ্ছে বিদেশে। এগুলো কারণ কেন রয়ে যাচ্ছে, এবং সেগুলো আনার ব্যবস্থা নিতে হবে, তাই না? তো সুতরাং আপনার এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটাকে লায়াবল করা হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের ঘাটতি, এক্সপোর্ট আর্নিংগুলো কেন ফিরে আসছে না, এবং আমাদের আমাদের ইম্পোর্ট কমানোর জন্য কিছু কিছু ব্যবস্থা আমাদের সেন্ট্রাল ব্যাংক নিয়েছে, গভর্নমেন্ট নিয়েছে। সেগুলোর মাধ্যমে হয়তোবা একটু কিছু আমরা ইম্প্যাক্ট দেখতে পাই, কিন্তু একেবারে খুব বড় আকারের কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। এই যে রপ্তানি হওয়ার পরেও টাকাটা ফেরত আসছে না, ডলারটা ফেরত আসছে না, এটা আসলে কি প্রক্রিয়ায় হচ্ছে? আচ্ছা, সেটা আসলে যারা ফেরত আনছে না তারাই বলতে পারবে যে কেন তারা ফেরত আনছে না। প্রক্রিয়া তো একটাই, আমি আমার এক্সপোর্ট করলাম, বাট আমার আর্নিংটা আমি নিয়ে আসলাম না। তো এইগুলোর জন্য ব্যবস্থা নিবে কে? এগুলোর জন্য ব্যবস্থা নিবে তো গভর্নমেন্ট, তাই না? সুতরাং গভর্নমেন্ট মাস্ট বি ভেরি টাফ এগেনস্ট অল দোজ পিপুল যারা নাকি এগুলো দেশে ফিরিয়ে আনছে না। বা আপনার ইভেন আমরা যে বিভিন্ন আপনার মানি লন্ডারিংয়ের যে এস্টিমেটগুলো করা হয়, ইন্ডেক্সগুলো দেওয়া হয়, তাদের তাদের মানে হিসেব থেকেও আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে যে মানি লন্ডারিং হয় তার পিছনে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আপনার ট্রেড বেস মানি লন্ডারিং। সুতরাং আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এগুলো সবই আসলে আপনার রেসপন্সিবল। তো যাই হোক, সর্বোপরি এইগুলোর সাথে যদি আবার এই যে আপনার এই ইনফ্লেশনের কথা যদি যোগ করেন, প্রাইস লেভেলের কথা যোগ করেন, সেখানেও দেখবেন এই ধরনের এই টাকা ফেরত না আনার মতো এক ধরনের মানসিকতা কিছু লোকজনের। ইচ্ছা হলো জিনিসের দাম বাড়িয়ে দিলাম। আমার আমার প্রোডাকশন আমার ডিমান্ড, আমার সাপ্লাই, এই সব কিছু মিলিয়ে এত দাম বাড়ার কথা না, তাই না? কিন্তু জিনিসপত্রের দাম খুব বাড়ছে কেন? কারণ আসলে যারা নাকি ব্যবসায়ী সম্প্রদায়, তারা কোনো কিছুকে কেয়ার করে না। তারা নিজেদের ইচ্ছে মতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এবং মনে হচ্ছে যেন সরকার তাদের কাছে একদম অসহায়। তারা তারা যেভাবে দাম বাড়ায়, সরকার তাদেরকে আবার একটু কি বলে, মানে একটু ইনসেন্টিভ দিয়ে তাদেরকে কিছু একটা পর্যায়ে রেখে আবার একটু দাম কমানোর চেষ্টা করে, কয়েকদিন পরে আবার তারা দাম বাড়ায়। তো এরকম। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে অন্যান্য ফ্যাক্টরের সাথে অন্যান্য সব ফ্যাক্টরি খুবই ইম্পর্টেন্ট। আপনার ইন্টারন্যাশনাল হ্যাপেনিংসগুলোর সাথে সাথে ইভেন আমাদের দেশের ব্যবস্থাগুলোর সাথে সাথে এই ডোমেস্টিক আপনার এই স্বেচ্ছাচারিতা, স্পেশালি এই যে ব্যবসায়ী সম্প্রদায়, এইটাকে আসলে আপনার ঠেকানোর ব্যবস্থা করতে। এবং ডলারের দামের পিছনে এইটাও আমি মনে করি একটা বড় ফ্যাক্টর। আসলে সেন্ট্রাল ব্যাংক একটা প্রাইস ঠিক করে দেয় অন দ্য বেসিস অফ আপনার রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, তাই না? তো ওরা রেমিটারদের কাছে যে বলে তুমি ওইটা কেন ফলো করবা, তুমি আমার কাছ থেকে আরো 10 টাকা করে বেশি নাও। কারণ কারণ কি? কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে টাকাটা ট্রান্সফার করা। তাদের উদ্দেশ্য তো ডলারের দাম দিয়ে ওদের কিছু আসে না। কিন্তু এর ফলে যে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, তো তা আলটিমেটলি আপনার ইম্পোর্ট পেমেন্ট বেড়ে যাবে, এক্সপোর্ট রিসিভ কমে যাচ্ছে। তো এগুলোর দিকে তাদের কোনো খেয়াল নেই, তাদের খেয়াল হচ্ছে ফান্ডগুলো ট্রান্সফার করা। সুতরাং আমি মনে করি এই ফান্ড ট্রান্সফার বলেন, বা আপনি কি বলে পুঁজি বাংলাদেশ থেকে চলে যাওয়া, তারপরে এই সমস্ত লোকজনদের আপনার স্বেচ্ছাচারিতা, সো এই সমস্ত এই আপনার কি বলবো আমি, এই সমস্ত ডোমেস্টিক ফ্যাক্টরগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের মূল্যস্ফীতির পিছনে, রাদার দেন আপনার এই ফরেন ফ্যাক্টরস,
বা এই আপনার সেন্ট্রাল ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়ানো কমানো, সেন্ট্রাল ব্যাংক তো প্রথম থেকেই আসলে উল্টা পথই চলছে। আমার তো স্পষ্ট মনে আছে যে ডক্টর জাহিদও সেখানে ছিলেন, এবং এই যে আমাদের পিআর এই ভদ্রলোকও সেখানে ছিলেন। বাংলাদেশ ব্যাংকে সবাই যখন মানে একটা সেমিনার হচ্ছিল, সেখানে তখনকার মন্ত্রী মহোদয় ছিলেন। বাংলাদেশ ব্যাংক কোনো কথাই শুনলো না কারো। এই ৯/৬ করবে তো ৯/৬ করলোই শেষ পর্যন্ত। এবং তখন বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত আর্গুমেন্ট এরা দিচ্ছিল যে আমরা সব আউট অফ দ্য বক্স আমরা পলিসি নিব। আউট অফ দ্য বক্স পলিসি বাংলাদেশ ব্যাংক কি নিল? আউট অফ দ্য বক্সের পলিসির রেজাল্টটা কি এখন? তাহলে সেগুলো এখন মানে খতিয়ে দেখা দরকার। সুতরাং বাংলাদেশ ব্যাংক এখন শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পলিসি নিলে হবে না। দেশের ভিতরে যে সমস্ত রিজনসগুলো আছে, এই সমস্ত আমাদের ডোমেস্টিক ফ্যাক্টরসগুলো, এই স্বেচ্ছাচারিতা, আপনার ব্যবসায়িক সম্প্রদায়ের এইগুলোকে আপনার সরকারকে আপনার আপনার খুব শক্ত হাতে দমন করতে হবে।